জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে শুক্রবার বাংলাদেশ সময় রাত 11:30টার দিকে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে ইতিহাসে প্রথমবারের মতো উপস্থিত থাকবেন দেশের ৩টি প্রধান রাজনৈতিক দলের ৬ শীর্ষ নেতা। প্রধান উপদেষ্টার ভাষণে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারকে ক্ষমতা হস্তান্তর, গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের নেয়া উদ্যোগ, সংস্কার আর গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এছাড়া বাংলায় দেয়া ভাষণে রোহিঙ্গা ইস্যু ও 3-0 বিষয়টিও বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দর্শক, বিস্তারিত মোহাইমিনুল খান অপুর প্রতিবেদনে। ভোট গ্রহণের সুনির্দিষ্ট সময় নির্ধারণ, নির্বাচন পদ্ধতি, বিভিন্ন বিভাগের সংস্কার আর গণহত্যাকারীদের দ্রুত বিচার করা নিয়ে দেশের রাজনৈতিক অবস্থা অনেকটাই উত্তপ্ত। নির্বাচন ঘোষিত সময়ে হবে কিনা তা নিয়েও দেশের মানুষের মধ্যে রয়েছে নানা শঙ্কা। দেশের রাজনীতির যখন এমন অবস্থা, তখন বিএনপি, জামাত আর এনসিপির ৬ শীর্ষ নেতাকে সাথে নিয়ে জাতিসংঘের অধিবেশনে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের মূল আয়োজন ছাড়াও এখন পর্যন্ত প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক, সামাজিক ও অর্থনৈতিক সংস্থা প্রধানদের সাথে দ্বিপাক্ষিক ও সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিভিন্ন সাইডলাইন ও হাই লেভেল আলোচনায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস, তার উপদেষ্টা পরিষদ ও সফরসঙ্গী রাজনৈতিক নেতারা। শুক্রবার জাতিসংঘ মঞ্চে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশ সরকার প্রধান। বাংলায় দেয়া ভাষণে তুলে ধরবেন তার সরকারের নেয়া উদ্যোগ ও আগামীর কর্মপরিকল্পনা। এদিকে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে প্রকৃত নির্বাচন হয়নি। এখন প্রাক্তন স্বৈরশাসকদের বন্ধুরা আসন্ন নির্বাচনকে লাইনচ্যুত করার লক্ষ্যে বাংলাদেশ বিরোধী ভুল তথ্য প্রচারণায় অর্থায়ন করছে। সম্মেলনে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে আলবেনিয়ার প্রেসিডেন্টের বৈঠক হয়েছে। এ সময় আলবেনিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ জানিয়েছেন। মোহাইমিনুল খান অপু, ৭১। জাতিসংঘে রোহিঙ্গাদের নিয়ে আসন্ন উচ্চ পর্যায়ের সম্মেলনটি গুরুত্বপূর্ণ হলেও খুব দ্রুত কোনো সমাধান আশা করা ভুল হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই সম্মেলনের চেয়ে মিয়ানমারের পাশে থাকা পরাশক্তিগুলোকে পক্ষে আনতে দ্বিপাক্ষিক কূটনীতি বেশি জরুরি বলে মনে করেন তারা। এক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে বলেও মত তাদের। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং ভূ রাজনীতিকে মাথায় রেখে সামরিক এবং কূটনৈতিক যুদ্ধের প্রস্তুতি রাখা দরকার বলে মনে করছেন তারা। বিস্তারিত নাদিয়া শারমিনের প্রতিবেদনে। মিয়ানমার থেকে গত ৮ বছর ধরে আসা ১৩ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারকে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে পরিণত করেছে। প্রতি বছর প্রায় ৩২,০০০ শিশু রোহিঙ্গা শিবিরে জন্ম নিচ্ছে, অথচ মিয়ানমারেই এখন টিকে আছে ৫ লাখেরও কম রোহিঙ্গা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে রোহিঙ্গাদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া ঝুলে গেছে। বিশ্বব্যাপী নানা যুদ্ধ ও মানবিক বিপর্যয়ে মনোযোগ হারাচ্ছে রোহিঙ্গা সংকট। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া প্রস্তাব থেকেই আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা মুসলমান ও মিয়ানমারের অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন। তবে এই সম্মেলনের মাধ্যমে এখনই তাদের ফেরত পাঠানোর পথ খুলে যাবে এমন কোনো আশা দেখছেন না কূটনৈতিক বিশ্লেষকরা। জাতিসংঘকে আমরা বলি এখন ঠুটো জগন্নাথ, এরকম একটি ব্যর্থ প্রতিষ্ঠান পারবে না মায়ানমারকে চাপে ফেলতে, কেননা মায়ানমারের পাশে চীন, রাশিয়া, দুটা সুপার পাওয়ার, যাদের আবার নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার আছে। মায়ানমারের সঙ্গে কি আছে? ভারত। ভূ রাজনীতিক এখানে হচ্ছে যে পট পরিবর্তনের জন্য খুব বেশি আশা করাটা এখানে আমাদের জন্য বোধহয় আপাতত এখানে সমীচীন হবে না। পরিস্থিতি এখন শুধু মানবিক সংকটই নয়, বরং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সম্পর্কের ওপরও গভীর প্রভাব ফেলছে বলে মনে করছেন কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। বিভিন্ন স্টেক হোল্ডার আছে, সবার সাথে এঙ্গেজ করতে হবে, আইদার বাইল্যাটারালি, মাল্টিল্যাটারালি বা হচ্ছে ব্যাকডোর ডিপ্লোমেসি দিয়ে। আমাদের সামরিক প্রস্তুতিও রাখতে হবে যাতে আমাদের দেশের এখানে হচ্ছে ইন্টারেস্টগুলো, আমাদের দেশের সিকিউরিটি যাতে বিঘ্নিত না হয়। এই কনফারেন্সের যে আলাপ ফলাফল, সেটা ওটাকে ধরে নিরাপত্তা পরিষদে তোলা, সেটাকে ধরে তারপরে সামরিক শক্তির প্রয়োগ, এই যে একটা থিওরিটিক্যাল যে গ্রন্থনা, বড় বড় যারা খেলোয়াড় আছে আন্তর্জাতিক, তারা যদি
চিন্তা করেন তাহলে বাংলাদেশের দিক থেকে কূটনৈতিক সতর্কতার খুব প্রয়োজন আছে। কোনোভাবে বাংলাদেশ যুদ্ধ অ্যাফোর্ড করতে সক্ষম নয়। তবে এই সম্মেলন দীর্ঘমেয়াদী কূটনৈতিক দেন দরবারে বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে বলে মনে করছেন তারা। কূটনৈতিক কর্মকাণ্ডে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হয়ে থাকে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। ৫ দিন ধরে নিখোঁজ জুলাই যোদ্ধা মাওলানা KM মামুনুর রশিদের ব্যাপারে রাষ্ট্র ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। সকালে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা। দ্রুত সময়ের মধ্যে তাকে খুঁজে বের করতে রাষ্ট্র ও প্রশাসনের কাছে দাবি জানান মামুনুরের বাবা, মা, স্ত্রী সহ পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। গত ২২ সেপ্টেম্বর ভোর থেকে রাজধানীর তুরাগ থানার হানিফ আলী মোড়ের নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মামুনুর রশিদ। জুলাই আন্দোলনে উত্তরা এলাকায় তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ইউনিভার্সিটির সামনে সেখানে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। সেখানে দেখা যাচ্ছে রিকশাতে দুই পাশে দুইজন, তিনি মাঝখানে। এখানে এসে রিকশাটা মেন রোডের উপরে ওঠে। মেন রোডের উপর ভার্সিটির সে সামনে মেন রোডের উপরে ওঠে, আর ওইটাকে ক্যামেরায় দেখা যায় না। আমার ছেলের সব সন্তান কিনে হারিয়ে যাচ্ছি লেগেছে। আপনি সবাই যদি দয়া করেন আমার ছেলে আমার ঢুকিয়ে দেবেন, আমি আর কোথাকে যাওয়াই না। উত্তরা তুরাগ থানায় যায় একটা জিডি করি আমার স্বামীকে নিয়ে। ওইখান থেকে প্রশাসন, থানা পুলিশ, ডিবি যা আছে, র্যাব সবাই বলে আমার কাছে খোঁজ খবর নেয়, তথ্য নেয়, আসছে যে আমরা খোঁজ যত সম্ভব, যত উপর থেকে হোক, যেভাবে হোক আমাদের খোঁজ লাগাইছি। কিভাবে চলায় সরকার, কিভাবে চলে, ওরা কিভাবে বলে আমি জানি না। আমি জানি শুধু আমার ছেলেকে যেভাবে হোক আমার ছেলেকে আমার বুকে আনি চিন্তা অবস্থায়, আমি এটুকু জানি। চোরাগোপ্তা হামলা করে আওয়ামী লীগ ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, হাসিনার কায়দায় বিদেশ ভ্রমণ করছে বর্তমান সরকার। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের কোনো নিরাপত্তা দিতে পারছেন না বলেও মন্তব্য করেন সাইফুল হক। তরুণদের চেতনার আগুনে সরকার পানি ঢেলে দিয়েছে বলেও মন্তব্য করেছেন সাইফুল হক। হাসিনার ছেঁড়া জুতোকে তারা নিজেরা পায়ে দিয়ে এখন তারা বিদেশ সফর করছেন। লক্ষণগুলো ভালো না। হঠাৎ করে শত শত কোটি টাকা একটা সাধারণ মানুষের যদি হাতে এসে যায়, তিনি যেমন বেপরোয়া হয়ে যান, বেদিশা হয়ে যান। এই সরকারে যারা মধ্যে আছেন, চারপাশে আছেন, তারা আজকে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যা খুশি আজকে তারা তাই করছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী, নাটোর হয়ে ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচল করা দূরপাল্লার বাস আবারও বন্ধ করা হয়েছে। এবার বাস বন্ধ করার সিদ্ধান্ত দিয়েছেন বাস মালিকরা। বৃহস্পতিবার রাত 11টা থেকে বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিক পক্ষ। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, শ্রমিকরা খোরাকি ভাতার দাবিতে বাস যত্রতত্র দাঁড় করিয়ে যাত্রী ওঠানোর অভিযোগে বাস বন্ধ করে দেন মালিকরা। তবে শুধু একতা ট্রান্সপোর্টের বাস এবং লোকাল বাসগুলো চলাচল করছে। অন্য সব পরিবহনের বাস বন্ধ রয়েছে। এর আগে চলতি মাসেই বেতন ভাতা বৃদ্ধির দাবিতে 2 দফা বাস বন্ধ করে দেন চালক, হেল্পার ও সুপারভাইজাররা। মালিকপক্ষের দাবি, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও তারা অযৌক্তিক দাবি সামনে আনছেন, যা মেনে নেওয়া সম্ভব নয়। শ্রমিকদের সঙ্গে না পেরে তারা নিজেরাই এবার বাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। নিত্যপণ্যের বাজারে শারদীয় দুর্গাপূজার কোনো প্রভাব পড়েনি, তাই সবজি, চাল সহ মাংসের দাম আছে একই জায়গায় দাঁড়িয়ে। বিক্রেতারা জানিয়েছেন, দাম না বাড়ায় কোনো অভিযোগ নেই ক্রেতাদের। বিস্তারিত নজরুল ইসলামের প্রতিবেদনে। শুক্রবার ছুটির দিনেও রাজধানীর কারওয়ান বাজারে, খুচরা বাজারে নিত্যপণ্য, মাছ, মাংস, সবজি ও চালের বাজারে শারদীয় দুর্গাপূজার প্রভাব পড়েনি। তবে ছুটির দিনে ক্রেতার চাপ বাড়ায় কিছু কিছু পণ্যের দাম বেড়ে যায়, অভিযোগ সাধারণ ক্রেতাদের। পূজার সময় তো বাজারের কাস্টমার সংখ্যা বেশি, মোটামুটি সহনশীল, ততটা দাম আপনার অ্যাজ ইট ইজ মোটামুটি একই আছে, বাজার বাড়েও নেই কমেও নেই। আর ইলিশ মাছের যে দাম 2 বছর 3 বছর আগে যে দামটা ছিল তার থেকে অনেক বেড়ে গেছে। প্রতিদিনই বাড়ে দাম, বুঝলেন নাই? ইলিশের তো দাঁড়ে গেছে, যাওয়া যায় না দামের জন্য। এই রুই, কাতল এগুলো কোনোটা এই জাতীয় মাছগুলো 400 টাকার কম না।
এদিকে খুচরা সবজির বাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে, টমেটো ১২০ টাকা, শসা ৮০ থেকে ৬০ টাকা, লেবু প্রকার ভেদে প্রতি ডজন ৯০ থেকে ৬০ টাকা, কাঁচামরিচ এখন ১৬০ টাকায়। মরিচ ১৬০ টাকা কেজি ভাই, ইন্ডিয়ানটা আছে, দেশিটা আছে, খালি ১৬০, দুটোটা ১৬০। মূলা ৬০ টাকা, শসা ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, ভেন্ডি বেশি ৮০ টাকা কেজি, বটবটি ৮০ টাকা, সরি ৫০ টাকা, বেগুন ৮০ টাকা কেজি। ভাই ধনিয়া পাতা হলো ৮০ টাকা কেজি, বিলাতি পাতা হলো ৬০ টাকা মোটা। ব্রয়লার হয়েছে ১৭০, সোনালি হয়েছে আপনার 300 টাকা, আর দেশি মুরগি হচ্ছে 650 টাকা। সেই সাথে ছুটির দিনে খুচরা বাজারে ইলিশ মাছের কেজি ২২০০ থেকে ২৩০০ টাকায়, গরুর মাংস সেই আগের দামে প্রতি কেজি ৭৫০ টাকা, আর খাসির মাংস ১০০০ থেকে ১২০০ টাকায়। গত সপ্তাহে ১২০০ টাকা ছিল, এই সপ্তাহে ১২০০ টাকা আছে খাসি, আর বকরি বেচতে আছে ১১০০ টাকা। ৭৫০, ৭২০, ৩০, ৪০ আমরা এভারেজ বিক্রি করতেছি। 1 কেজি থেকে 1 কেজি 100 গ্রাম ২২০০ থেকে ২৩০০ টাকা দাম আছে যদি আমাদের নদীরটা হয়। ইলিশের যে ৩টা ১ কেজি, এটা হলো আপনাকে ১২০০ টাকা কেজি, আর যদি যেটা হলো 700 গ্রামেরটা, এটা বেচতেছি ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি। মিনিকেটটা হলে ৭৮ থেকে ৮০ টাকা ভালোটা, আর নর্মাল যে মিনিকেট আছে ওটা হলে আপনি ৬৫ থেকে ৭০ টাকা, আর পায়জামটা হলো আপনি ৫৪ থেকে ৫৬ টাকা। এদিকে ছুটির দিনের সাথে দুর্গাপূজার সময়ে উঠানামা করেনি চালের দাম, আর এমনি চাউলের দাম আগের মধ্যে মোটামুটি কিছুটা কম আছে মোটা চাউল। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। ছুটির দিনের বাজারে চট্টগ্রামের সবজি সহ মাছ মুরগির দাম বেশ চড়া। একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজি প্রতি বেড়েছে ৫০ টাকা, আর পূজাকে সামনে রেখে নাগালের বাইরে ইলিশের দাম। সেই সাথে বাড়তি দামে বিক্রি হচ্ছে সামুদ্রিক মাছ ও মিঠা পানির মাছ। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের বাজারে বেড়েছে কাঁচামরিচের ঝাঁঝ। পাইকারিতে কেজি প্রতি ৫০ টাকা বেড়ে শুক্রবার বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। এছাড়া বাড়তি রয়েছে সবজির দাম। ফুলকপি ২৫০ থেকে ৩০০ টাকা, শিম ২৪০ টাকা, বেগুন ১৪০ ও কাঁকরোল ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি প্রতি ৫০ টাকা বাড়ি গেছে। কালকে দেশি মরিচ ছিল ১৯০ টাকা, আজকে আসেনি, সেজন্য আর এটার উপর চাপটা পড়ছে। সবজির দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে মোটামুটি আবার। এদিকে দুর্গাপূজাকে ঘিরে ইলিশের দাম এখন আকাশ ছোঁয়া। পাশাপাশি সামুদ্রিক ও মিঠা পানির মাছও কয়েকদিন ধরে বেশি দামে বিক্রি হচ্ছে। যারা বড় উচ্চবিত্ত তাদের তো কোনো চাপ পড়তেছে না, যারা আমরা মধ্যবিত্ত যারা আমরা বাজার করতে আসি তাদের একটু হিম খেতে হয়। বাড়তেছে সামনে পূজা না, বাড়তেছে ইলিশ মাছের দামও আর আসতেছে কম। দেশি মুরগি ও আদার দামও এক লাফে বেড়েছে কেজি প্রতি ৫০ ও ৩০ টাকা। ৬৩০ টাকা কেজিতে মুরগি আর আদা বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, আর ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকা ডজন। ব্রয়লার সোনালি এটা মোটামুটি ঠিক আছে, গত সপ্তাহে এই সপ্তাহে বাড়ে নাই। দেশি মুরগিটা গত সপ্তাহে এই সপ্তাহে 1 কেজিতে ৫০ টাকা বাড়ে গেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আপনার পার কেজি আদাতে আপনার ২০ থেকে ৩০ টাকা করে বাড়ছে। সরবরাহ স্বাভাবিক আছে, গেছে সপ্তাহে যেভাবে ছিল বাজার এ সপ্তাহে একইভাবেই চলছে। বিক্রেতারা সরবরাহ কমের অজুহাতে পণ্যের দাম বাড়তি বললেও ক্রেতারা সিন্ডিকেটকে দুষছেন। পাইকারি বাজারে আড়তদারদের ওখানে করেন না কেন? হোয়াই ডোন্ট ইউ নট দেয়ার? ওখানেই করেন কেন? এরকম হচ্ছে কি কারণ? কারণ কোনো ঝড় বৃষ্টি বাদল আজকে ১ সপ্তাহের মধ্যে নেই। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর মনিটরিংয়ের দাবি তুলেছেন সাধারণ ক্রেতারা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। সামাজিক প্রতিরোধের মাধ্যমে সব সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। সকালে ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ মন্তব্য করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। অসাম্প্রদায়িক চেতনার বিকাশে শুধু পূজার 5 দিন নয়, বৈষম্য বিরোধী বাংলাদেশ করতে সারা বছরের নিরাপত্তা নিয়ে ভাবার কথা বলেন তারা। দুর্বৃত্তদের বিচারে সংস্কৃতি প্রতিষ্ঠা দেখতে চান পূজা উদযাপন পরিষদ নেতারা। গত 1 বছর ধরে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী অত্যন্ত দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়েছে। আমাদের অনুরোধে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত নির্মাণ করে দিয়েছে, সহায়তার নানাবিধ ব্যবস্থা করেছে। গত 1 বছরের কিছু ঘটনার দুর্বৃত্ততা ধরা পড়ে। সারা দেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নেতৃত্ব নিরাপদ মানুষের বিরুদ্ধে অসত্য ও ঢালাও ভিত্তিহীন হয়রানিমূলক মামলা পূজার আগে প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। এক নারী শিক্ষার্থীর সাহসিকতার গল্প। রাতে সিএনজি চালিত অটোরিকশায় ফিরছিলেন বাসায়,
পথে চালক বেশি ছিনতাইকারীর ভয়ঙ্কর আক্রমণ, তবুও মনোবল না হারিয়ে লড়াই করে বেঁচে ফিরেছেন। তার বুদ্ধিমত্তা আর সাহসী পদক্ষেপে র্যাবের হাতে ধরা পড়েছে সেই দুর্বৃত্ত। দর্শক, সেই গল্প জানাচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। 21 সেপ্টেম্বর রাত উত্তরার একটি রেস্টুরেন্ট থেকে বের হন একজন নারী শিক্ষার্থী। ভাড়া করেন সিএনজি চালিত একটি অটোরিকশা। বান্ধবীকে সঙ্গে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিছু দূর এগিয়ে হাউস বিল্ডিং এলাকায় নামিয়ে দেন বান্ধবীকে। এরপর আবারও খিলগাঁয়ের উদ্দেশ্যে চলতে শুরু করে সিএনজি। যাত্রী শুধু ওই শিক্ষার্থী। বিমানবন্দর পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু বিমানবন্দর পার হওয়ার পরই ওই শিক্ষার্থীর জীবনে ঘটে এক নারকীয় ঘটনা। হঠাৎ থেমে যায় সিএনজি। এলাকা তখন শুনশান, অনেকটাই জনমানব শূন্য। যান্ত্রিক ঝামেলার কথা বলে সিএনজি চালক ঠিক পেছন থেকে একটি ছুরি বের করে ওই শিক্ষার্থীর সঙ্গে শুরু করেন নারকীয় তাণ্ডব। ঘটনার বিবরণ জানিয়ে ওই শিক্ষার্থীর মা জানান, সিএনজি চালক পেছনের দরজা খুলে ঢুকে পড়েন ভেতরে। ধারালো ছুরি ধরেন গলায়, জোরপূর্বক চেতনানাশক ঔষধ খাওয়ানোর চেষ্টাও করেন। তবে ওই শিক্ষার্থী কৌশলে তা প্রতিরোধ শুরু করেন। চলে ধস্তাধস্তি। এক পর্যায়ে ছুরি দিয়ে গলায় আঘাত করতে গেলে সেটি গিয়ে লাগে তার বাম হাতে। মুহূর্তেই রক্তে ভিজে যায় তার পোশাক ও জুতা। শেষ পর্যন্ত হাল ছাড়েনি ওই শিক্ষার্থী। সিটকারি লাগাই দিতে চাইছিল, পারে নাই। আমার মেয়ে লাঠি দিয়ে সিটকারিটা খুলছে। পরে ও কি করছে, ওরে লাঠি দিয়ে সরায়, এরপর ও দৌড় মারছে সামনের দিকে, মানে হেল্প চাইতেছে সবার। ওখানে অনেক গাড়ি টাড়ি চলতেছিল, ওখানে কেউ থামায় নেই। পরে একজন হুন্ডা সামনে এসে বলছে যে আপু কী হয়েছে। পরে উনি আবার বলছে আমার মেয়ে, তখন উনি আবার ঢাকা মেডিকেল নিয়ে যায় আর কি। যাত্রার আগে ড্রাইভারের আচরণ সন্দেহজনক মনে হলে সিএনজিটির নম্বর প্লেটের এই ছবিটি তার মুঠোফোনে ধারণ করে রাখেন ভুক্তভোগী শিক্ষার্থী। ছবিটি অস্পষ্ট হওয়ায় সিএনজি এবং চালককে খুঁজে পেতে বেশ বেগ পেতে হয় র্যাবকে। খিলগাঁও অভিমুখে যত সিএনজি চলে আমরা নজরদারি বাড়াই। যে নাম্বারের সিএনজিটা আপনার ভিকটিম ছবি তুলে রেখেছিল গাড়িতে ওঠার আগে, সেই নাম্বারগুলো আমরা ম্যাচিং করে 3টা সিএনজি পাই। যে সিএনজিটা এই অপরাধে জড়িত তাকে আমরা আরও সুনির্দিষ্ট করে তাকে গ্রেপ্তার করি। তো সামনের এবং পরের যে ডিজিটগুলো, মাঝের ডিজিটগুলো অস্পষ্ট ছিল, তারপরও আমরা এটাকে বেস ধরে আমরা এই অপরাধীকে সিএনজি সহ গ্রেপ্তার করতে সক্ষম হই। এই সেই অভিযুক্ত সিএনজি চালক এনায়েত হোসেন রবিন। র্যাব জানায়, ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সিএনজির সামনের কিছু অংশ পাল্টে ফেলে রবিন। তবে শেষ রক্ষা হয়নি। র্যাবের জালে আটক হন মহাখালী থেকে। এখন তার সহযোগীদেরও গ্রেফতারে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। এবং আমরা ধারণা করছি এর সাথে আরও সহযোগী রয়েছে এবং এরা দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধে এরা জড়িত। এটা তদন্ত অব্যাহত রয়েছে, আমরা এটা ফলো আপ অপারেশন করব। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর সাহসিকতাকে উজ্জ্বল দৃষ্টান্ত আখ্যা দিয়ে রাতের বেলায় যানবাহনে চলাচলের ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান র্যাবের। যে গাড়িটি আপনি ভাড়া করছেন, এই গাড়িটির প্লেট নাম্বার বোর্ড বা এই গাড়ির যে চালক, তার ছবি যদি আপনারা তুলে রাখেন, আপনার নিকট আত্মীয়ের কাছে পাঠিয়ে তারপরে যদি গাড়িতে উঠেন। নিবিড় সাহা, 71, ঢাকা। এই গল্প প্রতি বছরের শরৎ আর শুভ্রতার। নীল আকাশে সাদা মেঘের ভেলা, নিচে কাশফুলের হাতছানি। কে কাকে ডাকে, কে সাড়া দেয় আপন মনে। সব ছাপিয়ে প্রকৃতি ঠিকই তার অক্সিজেনের উৎসগুলো নিয়ে উকিঝুঁকি দেয় নাগরিক মনে। তেমনিভাবেই শরৎ নামক ছোট গল্প জুড়ে কাশফুলের মায়ের হাতছানি। দর্শক, সেই ছোট গল্পের বাকিটা জানবো সহকর্মী ফারহানা নাসির কাছে। ছবি তুলেছেন রিচার্ড পিউরিফিকেশন ও মোবারক হোসেন শুভ। এই ছোট গল্পের নাম শরৎ। নিয়ন্ত্রক চরিত্রে কাশফুল। তবে সেখানে মেঘমালারও রয়েছে বেশ আধিপত্য।
প্রকৃতির এই শরৎ নামক ছোট গল্পের ব্যাপ্তি খুব একটা বড় নয়, তবে প্রবল শক্তি আছে তার ইন্ধন জাগানোর। বিশাল নীল আসমানে ছুটে চলে সাদা মেঘের ভেলা, ছড়ায় মৃদুমন্দ হাওয়া। কাশফুলের স্বভাব যেন এক ভাবুক কারখানা, যার কারসাজিতে মানব মনে উকি দেয় নানা চিন্তা। অতীতের সুখস্মৃতি কিংবা ভবিষ্যতের সোনার হরিণ সব ধরা দেয় শরতের মেঘ কাব্যে। নাগরিক জীবন যুদ্ধের মাঝেও তাই ক্ষণিকের থমকে দাঁড়ানো। এই আকাশ, এই কাশফুল মানে সব মিলে একটা মনে করেন একটা আশীর্বাদ, সেটা উপভোগ করতেই আমরা আসলে আসি। কাশফুল মানে হচ্ছে শরৎ, শরৎ মানে কাশফুল। তো কাশফুলের দিনে কাশফুল না দেখতে আসলে আসলে বাসায় বলে ভালো লাগে না। সবাই মিলে এটাকে জানি ফিল করতে পারি, এনজয় করতে পারি। এর জন্য হচ্ছে আমরা এই টাইমে, এই গরমের মধ্যেও কিন্তু আমরা এসে খুব মজা পাচ্ছি। প্রকৃতির এই ভালোবাসার ছোট গল্পে মানুষ জুড়ে দেয় তাদের উপলক্ষ, মাতে স্নিগ্ধ উদযাপনে। শরৎকালের মধ্যেই এই কাশফুলের যেটুকু জায়গা আছে, আমরা মন প্রাণ ভরে এইটুকু জায়গায় ঘুরতে পারি। আমরা এটার জন্য অপেক্ষা করি সারা বছরই, কখন আসবে এই সময়টা। মূলত ঢাকা শহরে ব্যস্ততার মাঝখানে তো সময় পাওয়া যায় না, যাই একটু অবসর সময় এই শরৎকালে বাচ্চাদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে একটু সময় দিতে চলে আসলাম এই কাশফুলের এখানে। হোক না ক্ষণস্থায়ী, তবু তার শুভ্র পৃষ্ঠায় মানুষের অসমাপ্ত ভালোবাসার পাণ্ডুলিপিকে জায়গা দেয়, রেখে যায় স্মৃতি আর প্রশ্নের ঘনঘটা। ব্যস্ততায় কোণঠাসা হয়ে আমরা শহরবাসী অজান্তেই যন্ত্রের মতো আচরণ করি। আমাদের নিজেদের মনের খোরাক মেটানোর জন্য আমাদের দুদণ্ড সময় নেই। এই যে একখণ্ড শুভ্রতা, রাশি রাশি অক্সিজেন নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য এই কাশফুলেরা, তার খবরই বা আমরা কতজন রাখি? তাই বলি, এই নগরের নানান প্রান্তে আশেপাশে যেই কাশফুলেরা আমাদের জন্য অপেক্ষা করছে, সেখানে এসে আপনাদের অস্থিরতা আর হতাশাগুলো জমা রেখে এখান থেকে নিয়ে যান এক রাশি বিশুদ্ধ নিঃশ্বাস আর মানসিক শান্তির উপলক্ষ। পাঠানা ন্যান্সি, ৭১, কেরানীগঞ্জ, ঢাকা। ঝিনাইদহে পাখির গ্রাম খ্যাত আশুরহাট অভয়ারণ্যে অবাধে চলছে পাখি নিধন ও নির্যাতন। এতে অস্তিত্ব সংকটে পড়েছে হাজার হাজার পাখি। অস্ত্রধারী শিকারীদের দৌরাত্মে অসহায় এলাকার মানুষ। এই বিষয়ে প্রশাসনের নজরদারি না থাকায় হতাশ পাখি প্রেমিকরা। পাখি সংরক্ষণে গ্রাম পুলিশ মোতায়েন সহ কার্যকর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন তারা। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। কলকাকলিতে মুখর ঝিনাইদহের শৈলকুপার আশুরহাট পাখির গ্রাম। ২০০৭ সাল থেকে শীত মৌসুমের আগেই এখানে জড়ো হতে শুরু করে পরিযায়ী পাখিরা। গ্রামের ৩টি পুকুর পাড়ের বড় বড় গাছে বাসা বাঁধে শামুক, খৈল, পানকৌড়ি, বক, ঘুঘু, শালিক সহ অন্যান্য দেশীয় পাখি। গ্রামের মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়ায় তারাই এই এলাকাকে বানিয়ে দেন পাখির অভয়ারণ্য। আম গাছ, মেহগনি গাছ, শিমুল গাছে মানে প্রচুর পাখি। এবার মুষ্টিমায় কিছু লোক দেখে আর খানে আলাই বেশি, এখন খাবে, এটাই হলে বড় কথা। তাদের হলি কেউ চোরের আবার ধর্মের কাহিনী। নির্জন পল্লীতে পাখির কলরব, দল বেঁধে উড়ে চলা, গাছের ডালে ডানা ঝাপটানি আর বাসা তৈরিতে পাখিদের ব্যস্ততা মন কাড়ে দর্শনার্থীদের। কিন্তু পাখি শিকারীদের দৌড়াতে অভয়াশ্রমটি এখন অস্তিত্ব সংকটে। রাত হলেই চলে পাখি নিধন। পাখি কিন্তু নিরাপত্তা নেই। এই এলাকার লোক রাতের অন্ধকারে জোর করে দিন মানুষ ধরে নিয়ে যায়। এলাকার প্রভাবশালী কিছু লোক আছে, এরা রাতে দিনে এই পাখিগুলো ধরে বিক্রি করে। পাখি সংরক্ষণ পরিষদ দেখাশোনা করলেও শিকারীদের কাছে অসহায় সদস্যরা। তারা জানান, প্রশাসনের অবহেলার কারণে পাখিদের রক্ষা করা যাচ্ছে না। চোরার শিকারীদের তৎপরতা বেড়ে গেছে। এখানে আমার দ্বারা একার সম্ভব না। তখন সরকার যদি এই ২০-৩০ পাখি নিয়ন্ত্রণ করা কঠিন, সরকার যদি পদক্ষেপ না নেয়, তা না হলে অচিরে এই অভয়ারণ্য ধ্বংস হয়ে যাবে। জীববৈচিত্র্য ও প্রকৃতিকে রক্ষায় পাখির সংরক্ষণের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। এখানে আশুরহাট পাখির মেলায় পাখিগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। চোরা শিকারী মাঝে মধ্যেই পাখি শিকার করে বিভিন্নভাবে মারা বা হত্যার চেষ্টা করে। অনেক মানুষ দেখা যাচ্ছে আশেপাশে
পাখি নির্দ্বিধায় মারছে, এগুলো বন্ধ করতে হবে। জেলা প্রশাসক জানান, পাখিদের রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এই পাখিগুলো যাতে নির্ভয়ে থাকতে পারে এবং পাখি যাতে তার প্রজনন সময়টা এখানে ভালোভাবে কমপ্লিট করে এই বাচ্চাদেরকে সহ আবার উড়ে যেতে পারে, তার জন্য এই এলাকায় যা যা করণীয়, নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিস যতটুকু সর্বোচ্চ বাড়ানো যায়, লোকাল কমিউনিটিকে ইনভলভ করে আমাদের প্রশাসনিক দিক থেকে সকল কাজ আমরা করে যাচ্ছি। আশুরাট পাখির গ্রামে বর্তমানে 30,000-এরও বেশি পাখি স্থায়ীভাবে বসবাস করছে। মনিরা কাজুরি, ৭১। রাজবাড়ীতে মিনি ম্যারাথনের আয়োজন করেছে জেলা প্রশাসন। তারুণ্যের উৎসব উপলক্ষে সব শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। আয়োজকরা বলছেন, মাদকমুক্ত সমাজ গড়া সহ নতুন প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ভূমিকা রাখবে এই আয়োজন। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোর থেকে রাজবাড়ীর শ্রীপুর এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে জড়ো হতে থাকেন শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ। তারুণ্যের অগ্রযাত্রার অংশ হিসেবে মিনি ম্যারাথনে অংশ নিয়ে 8.5 কিলোমিটার পথ পাড়ি দেন তারা বলছেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য উপকারী এই ম্যারাথন। এখন আমাদের অনেক ভালো লাগছে, কারণ এটা তো আর সবার ভাগ্যে থাকে না। এটা প্রতিযোগিতামূলক যতই হোক, আমাদের কাছে আনন্দটা বেশি আর কি হয়েছে। প্রতি বছর হওয়া উচিত, এতে অন্তত এই ছেলেমেয়েরা খেলাধুলামুখী হবে। এরকম চলতে থাকে, আমাদের ছেলেরা মাদক মুক্ত থেকে মুক্তি পাবে, এরা খেলাধুলা এবং ম্যারাথনের সাথে জড়িত থাকলে। নতুন প্রজন্মকে মাঠমুখী করতে এই আয়োজন বলে জানান জেলা পুলিশ সুপার। বছরে একদিনের আয়োজন তো আর মাঠমুখী করবে না, এটা বেশি বেশি আয়োজন করতে হবে। আমি সেই অনুরোধ জানাচ্ছি জেলা প্রশাসক মহোদয়কে। আর বিভিন্ন স্কুল কলেজ বা নিজস্ব ক্রীড়া সংস্থা আছে আমাদের, তাই না, তাদের উদ্যোগেও খেলাধুলার ব্যবস্থা করা উচিত, আয়োজন করা উচিত। আর জেলা প্রশাসক বলছেন, সমাজে সুস্থ বিনোদন চর্চা ও সামাজিক ব্যাধি রোধে নেওয়া হয়েছে এই কর্মসূচি। আমরা চাই আমাদের তরুণরা যেন তাদের এই পড়াশোনা এবং তাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো সেগুলোতে সক্রিয় থাকে। মাদক, ধূমপান সহ সমস্ত ধরনের সামাজিক যে ব্যাধি, সে ধরনের জিনিস থেকে যেন তারা মুক্ত থাকে। অনুষ্ঠান শেষে নারী ও পুরুষ দুটি ক্যাটাগরিতে বিজয়ী 4 জনের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন অতিথিরা। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।